আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুলি অযোগ্য, গ্রাম্য মেয়ে, আমার জন্য পারফেক্ট নয়। কথাগুলো ফুপু আমার কাছে শ্রেয় মনে হলেও মেয়েটা আমার চোখে আমার নিঃশ্বাসের কারণ। কাউকে আমি আমার নিঃশ্বাস কেড়ে নেওয়ার অনুমতি দেইনি, তাকে অপমান করারও না। কথাগুলো বলেই আদ্র ওয়াশরুমে চলে গেল। উত্তপ্ত একটা নিঃশ্বাস ছাড়লেন সায়রা বেগম। অর্ধেক শোনা কথা আঁকড়ে ধরে পুরোটা বিবেচনা করা একদম উচিত নয়। সায়রা বেগম তুলিকে সবটা খুলে বললেন। সব শুনে স্তব্ধ হয়ে পড়ল তুলি। পরক্ষণে প্রচন্ড জোরে কেঁপে উঠল তার হৃদয়। আদ্রর রক্তাক্ত হাত দেখে চোখে টলমল করা জল গড়িয়ে পড়তে লাগলো অনবরত। সায়রা বেগমের সাথে ছুটে আসতে নিলে হাত দিয়ে থামিয়ে দিল আদ্র। মাথা নিচু রেখে ধরা গলায় বলল, তুলির মাথায় ঘোমটাটা টেনে দাও। বাবা কাজী সাহেবকে নিয়ে আসছেন হয়তো, ওকে একবার জিজ্ঞেস করো তো পূর্বকে বিয়ে করতে চাই নাকি আমাকে। আদ্রর এমন ব্যবহার তুলি ঠিক মানতে পারছে না। আদ্র তার সাথে রাগ দেখাচ্ছে না, কিছুই বলছে না, কিন্তু আদ্রর না বলা আর্তনাদ তুলি শুনতে পাচ্ছে। নিজের ওপর ভীষণ রাগ হচ্ছে তার। সায়রা বেগম কিছু বলার আগেই তুলি দ্রুত গতিতে উত্তর দিল আদ্রকে, আমি আপনাকে বিয়ে করব। তখনও আদ্র মাথা তুলল না। সায়রা বেগম ছেলের হাতের মুঠোয় থাকা ছুরিটার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছেন। নিজের রাগ দমনের জন্যই আদ্র রাগটা নিজের উপর ঝাড়ছে। কখন যে আদ্র পাশের ঝুড়ি থেকে ছোট ছুরিটা হাতে চেপে ধরেছে কেউ খেয়াল করেনি। আর করলেই কি, এতে আদ্রর রাগ তুলির ওপর দিয়ে যেত, যা আদ্র নিজেই চায় না। রাদীপ সাহেব বাহিরটা সামলিয়ে তুলির বাবা মা এবং কাজী সাহেবকে নিয়ে রুমে ঢুকলো। আদ্রর হাতের দিকে চাইতে ওনার বুকটা হাহাকার করে উঠল নিমেষেই। ছেলের বিন্দুমাত্র কষ্ট ওনার সহ্য হয় না, তাই তো আদ্রর জন্য তুলির বাবা মার কাছে 2 বছর আগেই তুলির হাত চেয়েছেন। তুলির বাবা মা প্রথমে ভীষণ ইতস্তত করছিলেন, কেননা আদ্র তুলির থেকে বয়সে 10-11 বছরের বড়। কিন্তু রাদীপ সাহেব ও সায়রা বেগমের অনুরোধ ফেলে দিতে ব্যর্থ হলো। শেষমেশ তুলির ইন্টার ফাইনাল পরীক্ষার পর বিয়ে হবে বলে ঠিক করা হয়। কিন্তু এখন আদ্রর জেদ ও তুলির কান্নার কাছে হার মানতে বাধ্য হলো সবাই। বিয়েটা হয়ে গেল একদম গোপনে। ঈর্ষিতার বিয়ের পর অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিলেন 2 পরিবার মিলে। রাদীপ সাহেব সায়রা বেগম কাজী সাহেবকে নিয়ে বেরিয়ে গেলেন রুম থেকে, সাথে তৌফিক সাহেবও বেরিয়ে গেলেন। আফসানা তুলির শাড়িটা ঠিকঠাক করে দিয়ে মুখ মুছে তুলিকে নিয়ে বাহিরে যাওয়ার জন্য পা বাড়াতেই তুলি তার মার হাতটা ধরে বলল, তুমি যাও আম্মু, আমি একটু পর আসছি, ওনার হাতটা ব্যান্ডেজ করে দিয়ে চলে আসবো। মেয়ের কথায় মৃদু হাসলেন আফসানা। মাথায় হাত বুলিয়ে সায় জানিয়ে চলে গেল। আদ্র তখনও মাথা নিচু করে বসে আছে। হাত থেকে রক্ত ঝরছে এখনো। তুলির ভয় হচ্ছে এখন। বেশি রক্ত ঝরলে তো ক্ষতি হবে। এই লোকটা কি ডাক্তার হয়ে বুঝতে পারছে না? সায়রা বেগম ব্যান্ডেজ করতে গেলে আদ্র সাফ জানিয়েছে, আমি করে নিব মা, ইনশিতার কাছে যাও। আমি চাই না আমার বোন শূন্যতা অনুভব করুক। একটু পর আমিও চলে আসব। আর হ্যাঁ, বাহিরে যেন ঘুণাক্ষরেও কেউ বিয়ের কথা টের না পায়। আদ্রর শেষ কথাটা শুনে সবাই প্রচন্ড চমকালো। হয়তো আদ্র ভালো কিছু ভেবেই এমনটা বলেছে, সবাই এটাই ধরে নিল। একে একে সবাই চলে গেলে তুলি ভীত সন্ত্রস্ত পায়ে ফার্স্ট এইড বক্স নিয়ে আদ্রর সামনে এসে বসলো। কাপা কাপা হাতে আদ্রর কাটা হাতটা আলতো করে স্পর্শ করতেই মাথা তুলে প্রগাঢ় দৃষ্টিতে তাকালো আদ্র তুলির দিকে। প্রগাঢ় সেই দৃষ্টিতে বক্ষস্থলে তীব্রভাবে কম্পন অনুভূত হলো তুলির। কেঁদে দিল শব্দ করে। কাঁদতে কাঁদতে আদ্রর হাতে ব্যান্ডেজ করতে লাগলো। কোনো প্রকার বাধা দিল না আদ্র। তুলির হাতটা ধরে নিচ থেকে টেনে সোফায় বসালো। পাশ থেকে টিস্যু নিয়ে চোখ থেকে ঝরে পড়া অবাধ্য জলগুলো মুছে দিতে লাগলো। তুলি ভেবেই কুল পাচ্ছে না একটা মানুষ এমন কি করে হয়। তুলি মানুষটাকে আঘাত করেছে, মানুষটার অনুভূতিগুলো উপেক্ষা করেছে, অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে, তবুও তার এত যত্ন। তুলির দৃষ্টিতে দৃষ্টি নিবদ্ধ করলো আদ্র। আদ্র রক্তিম বর্ণের চোখে তাকিয়ে তুলি অশ্রুসিক্ত কণ্ঠে বলে উঠল,
আমায় ক্ষমা করে দিন আদ্র। তুমি আমায় ভেঙে দিয়েছো তুলা। হাতের রক্তক্ষরণ দেখতে পেলেও হৃদয়ের রক্তক্ষরণ দেখার সক্ষমতা তুমি অর্জন করনি। তোমার প্রতি আমার অভিযোগ নেই, তাই ক্ষমা করার প্রশ্নই ওঠে না। তবে আমি তোমায় স্ত্রীর অধিকার দিতে পারবো না। আদ্রর গম্ভীর স্বরের কথাগুলো বিষাক্ত তীরের ন্যায় তুলির বুকের ঠিক বাঁ পাশে গিয়ে বিঁধল। সদ্য বিবাহিতা তুলির দুনিয়া থমকে গেল আদ্রর মুখের শেষ বাক্যে। শূন্যতায় খা খা করে উঠল হৃৎপিণ্ড। কম্পিত গলায় প্রশ্ন করল, মানে? তুলির গালে এক হাত রাখলো আদ্র। চোখে রাগের আভাস থাকলেও গলার স্বর শান্ত। এক মুহূর্তের জন্য মনে হয়েছে তোমায় গলা টিপে মেরে ফেলি পূর্বকে বিয়ে করতে চাওয়ার অপরাধে। পর মুহূর্তে মনে হলো আমি বাঁচতে চাই, আর বাঁচার জন্য তোমার প্রয়োজন। তাহলে তোমায় কিভাবে নিঃশেষ করি বলো? আমি তোমাকে ভালোবাসি তোলা। আমি তোমার যোগ্যতা দেখিনি, বরং বহু বছর আগে তোমার মধ্যে নিজের বেঁচে থাকার কারণ দেখেছি। তুমি ভালোবাসা অনুভব করলেও বিশ্বাস করার যোগ্যতা অর্জন করনি। যেদিন আমার ভালোবাসায় বিশ্বাসের যোগ্যতা অর্জন করবে, সেদিনই স্ত্রীর মর্যাদা পাবে তুমি। এতকাল অপেক্ষা করেছি, আরেকটু না হয় করব। তুলি বুঝতে পারলো আদ্রর কথাগুলো মর্মার্থ। আজ আদ্র সঠিক, ভুল তো সে ছিল। আদ্র চলে যেতে নিলে হাত ধরে আটকে দিল। অস্ফুট স্বরে ডাকল, আদ্র। স্মিত হাসলো আদ্র। তুলির হাত ছাড়িয়ে কোমর আঁকড়ে ধরে নিজের মুখ বরাবর তুলে ধরে তুলির দেহটা। উত্তাল ঢেউ গর্জে উঠল তুলির বুকে। আলতো হেসে বলে উঠল, বাহ, বেশ ভালো করেছেন আদ্র। আমি তো আরো ভাবছিলাম কিভাবে আপনার বরাবর হব। একটুখানি মেয়ে আমি, যাক সুবিধা করে দিলেন ডাক্তার সাহেব। আদ্র তুলিকে আরেকটু কাছে টেনে নিল। মাদকতায় ভরপুর নীলাভ চোখ দুটো তুলির সারা মুখে বুলালো। সারা মুখ জুড়ে কিছু সেকেন্ডের ব্যবধানে লজ্জার ছাপ ফুটে উঠেছে। লজ্জা মিশ্রিত মুখখানা আদ্রর সবটুকু রাগ নিঃশেষ করে দিল। তুলির কপালে কপাল ঠেকিয়ে দুষ্টুমির স্বরে বলল, যদি ফেলে দেই? জানি ফেলবেন না, তবে সুযোগ যখন পেয়েছি একটা কথা বলে দিই, যদি কখনো আর সুযোগ না হয়। তুলির কপালে ঠোঁট ছোঁয়ালো আদ্র। নড়ে উঠল তুলির ভালোবাসার উষ্ণ ছোঁয়ায়। পড়ে যেতে নিলে আদ্র গলা আঁকড়ে ধরল শক্ত করে। আদ্রর সম্মতি পেয়ে বুকে মুখ গুজে লজ্জা মিশ্রিত স্বরে বলে উঠল, আমি আপনাকে ভালোবাসি আদ্র। হৃদয়ে সৃষ্ট অনলের তীব্রতা কমে এলো। প্রগাঢ় হয়ে এলো তুলির কোমরে রাখা আদ্রের হাতের বাঁধন। প্রশ্নসূচক ভঙ্গিতে আদ্রর দিকে তাকালো তুলি। শুধু হাতের বাঁধন নয়, নীলবর্ণ চোখ দুটোর দৃষ্টিও প্রগাঢ়। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তুলির। আদ্রর মাদকতাময় নেশাক্ত আখিদয় নিজের চক্ষুদয় নিবদ্ধ করতেই কানে ভেসে এলো আদ্রর ঘোর লাগা কণ্ঠস্বর, তুমি সর্বনাশী। সর্বনাশী শব্দটা তুলির কর্ণপাত হতেই চোখ ছোট ছোট করে চাইল। তুলি ঠাওর করতে পারছে না সে সর্বনাশী কিভাবে হলো। মনে মনে বলল, আমি কি আদ্রর কোনো সর্বনাশ করলাম? আদ্রর সাথে আমার পরিচয় তো কয়েকদিনের, আমি কিভাবে সর্বনাশ করব? সর্বনাশ তো ওই লোক করেছে, আমার ছোট্ট মনটা এলোমেলো করে দিল। তুলির ভাবান্তর দেখে দৃষ্টি আদ্রের ঠোঁটের কোণে রহস্যময় হাসি প্রস্ফুটিত হলো। মেয়েটার মনে নিশ্চয়ই সর্বনাশের বর্ণনা ঘুরপাক খাচ্ছে। ভাবতে ভাবতে হয়তো ক্লান্ত হয়ে পড়ছে, নয়তো মনে মনে আদ্রকে বকছে। তুলিকে নিচে নামিয়ে আদ্র নিজের চুলগুলো পেছনের দেয়ালে ঠেলে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবিটা ঠিক করলো। হাত ঘড়িটা টেবিলের ওপর থেকে তুলে হাতে পরে নিল। আহাম্মকের মতো আদ্রর কাণ্ড কারখানা নিষ্পলক দেখতে লাগলো তুলি, যা আদ্রর দৃষ্টি এড়ায়নি। আয়নাতে তুলির প্রতিবিম্ব ও চিন্তিত মুখখানা স্পষ্টত। তুলি এক নাগারে বিড়বিড় করছে, আমাকে সর্বনাশী বললো, কিন্তু কারণ বলো না। ডক্টর সাহেবের মাথায় হাজারো প্যাচ, কিন্তু আমার কি হবে? আমি তো সহজ সরল, হালকা পাতলা, কোমল তুলা। আদ্র দ্রুত গতিতে হেঁটে এসে তুলির দিকে ঝুঁকে পড়ল। অন্য মনস্ক তুলি আচমকা আদ্রকে নিজের এত কাছে অনুভব করতেই পেছনের দিকে ছিটকে পড়ল। বাঁকা হাসলো আদ্র। টেবিলের ওপর থেকে পানির গ্লাসটা উঠিয়ে ঢকঢক করে সবটুকু খেয়ে নিল। তুলির দিকে চেয়ে ভ্রু উঁচিয়ে মৃদু ধমকের স্বরে বলল, এদিকে এসো। নিশ্চুপ হয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল তুলি।
ধমকের চোটে দৌড়ে এসে আদ্রর সামনে উপস্থিত হলো, আমতা আমতা করে বলে উঠল। আমায় ডাকছিলেন? তুলির বোকা প্রশ্নে আদ্র চোখ রাঙিয়ে বলল, না, আমার বউকে ডেকেছি কেন? আদর করার জন্য। তুলির একদম কাছে এসে কথাটা বলে উঠল আদ্র। লজ্জায় রাঙা হয়ে উঠল তুলির সারা মুখ আদ্রর বেপরোয়া লাগামহীন বাক্যে। চঞ্চল মনে জড়তা সংকোচ এসে ভিড় জমালো। থরথর করে কাঁপছে পা দুটো। আদ্র হাত বাড়িয়ে কপালে ছড়িয়ে পড়া চুলগুলো কানের পিছে গুজে দিল। হাঁটু মুড়ে তুলির শাড়ির কুচিগুলো ঠিক করে দিতে দিতে নির্লিপ্ত ভঙ্গিতে বলে উঠল, ছোট্ট একটা চুমু খেতে পারি তোমার নাভির পাশের কুচকুচে কালো তিলে? শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিহরণ অনুভব করল তুলি। দেহের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে ইতিমধ্যে। বুকে হাতুড়ি পেটা শব্দ বেড়েই চলেছে, যা আদ্রর কর্ণকুহরে প্রতিধ্বনিত হচ্ছে অবলীলায়। কতটা সহজে এমনটা একটা প্রশ্ন ছুড়ে দিল আদ্র। সে কি অনুভব করতে পারছে তুলির হৃদয়ের গহীনে হওয়া তোলপাড়? তুলি বুঝতে পারছে না আদ্র অনুমতি চাইল নাকি তুলির হৃদয়ের অস্বাভাবিক উঠানামা বাড়িয়ে মেরে ফেলার উদ্দেশ্য মারণাস্ত্র নিক্ষেপ করল। নিজের বউয়ের কাছ থেকে অনুমতি চাইছে আদ্র, বিষয়টা তুলিকে ভাবাচ্ছে। কিছু মুহূর্ত অতিবাহিত হতে না হতেই ভাবনার সুতো ছিঁড়ল আদ্রর গম্ভীর স্বরে। জবাবের অপেক্ষা করছি তুলা। তুলি অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো আদ্রর দিকে। আদ্র যা বুঝার বুঝে গেল। ভেজা ওষ্ঠদয় ছুঁয়ে দিল গভীরভাবে। দু চোখ বুজে এলো তুলির। রাশ ভারী পলক ছুঁয়ে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল আদ্রর হাতের পৃষ্ঠে। শাড়িটা ঠিক করে দিয়ে আদ্র উঠে দাঁড়ালো। চোখের পানির ফোঁটা বহন করা হাতটা তুলির মুখের সামনে তুলে ধরে বলল, সুখের অশ্রু, তবুও সুখের অশ্রুটুকু আমি দেখতে চাই না। দেখতে চাই সর্বনাশী তুলার স্নিগ্ধময় নির্মল হাসি। সাথে সাথেই তুলির ঠোঁট দুটো প্রসারিত হয়ে গেল। মিনমিন স্বরে বলে উঠল, সর্বনাশী কেন? কারণ ভালোবাসি বলে তুমি আমার সর্বনাশ করেছ। 4 বছর আগেও করেছিলে, আজ আবার করলে। লাগামহীন করে দিলে, বেপরোয়া বানিয়ে ছাড়লে। সামলাতে পারবে তো তুলা? তুলি লজ্জিত ভঙ্গিতে আলতো হেসে বলল, বাইরে যাবেন না? তুলা। আদ্রের আকস্মিক ডাকে তুলির হৃদয়ের কম্পন তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। ইচ্ছে জাগলো আদ্রর বুকে ঝাঁপিয়ে পড়তে। না ফিরেই নিচু স্বরে উত্তর দিল, জি। মানুষ জীবনে শুধু একবার নয়, বহুবার প্রেমে পড়ে। আমিও পড়েছি, তোমাকে নিজের অস্তিত্বে মিশিয়েছি, ভালোবেসেছি। ধুক করে উঠল তুলির বুকটা। কথাটা তুলির মনে প্রশান্তি বিষাদ দুটোই ছড়িয়ে দিল। তুলি আদ্রর চলে যাওয়ার দিকে অপলক চেয়ে রইল। তুলির তো খুশি হওয়ার কথা, তবুও কেন মনটা আনচান করছে। না, আর কিছু ভাববে না তুলি। আদ্র তার স্বামী, নিজের সর্বোচ্চ দিয়ে এই মানুষটাকে আঁকড়ে ধরে রাখবে। মিনমিন স্বরে বলে উঠল, কে চায় নিজের অস্তিত্ব বিলীন হতে দিতে? আমি আপনার মতো ভালোবাসতে পারবো না, তাই বলে কখনো নিজের সুখ বিসর্জন দিতে পারবো না। আপনি আমার সুখ, আদ্র। মেঘলা আকাশ, হালকা হালকা বৃষ্টি হচ্ছে সকাল থেকে। বৃষ্টি দেখেই তুলির মনটা ভালো হয়ে গেল। গতকাল ঈর্ষিতা ও রনকের বিয়ে সম্পন্ন হয়েছে। নিয়ম ভঙ্গ করেই রাদীপ সাহেব রনকের পরিবারকে প্রস্তাব দিলেন রাতটা থেকে আজকে ঢাকা যাওয়ার জন্য, কিন্তু রনকের পরিবার মানল না। তাদের কথা হলো বিয়ে যখন হয়ে গেছে আর বিলম্ব করে লাভ নেই। ঈর্ষিতাকে নিয়ে চলে গেলেন গত রাতেই। তুলি ধোয়া ওঠা চায়ের কাপটা হাতে নিয়ে একটা উপন্যাসের বই পড়তে লাগলো। ঝুমুর কাছ থেকে নিয়েছে বইটা। ঝুমু যে বই পড়তে ভীষণ ভালোবাসে তা তার রুমের বুক সেলফের দিকে তাকালে যে কেউ অনায়াসে বুঝতে পারবে। চায়ের সাথে উপন্যাস অথবা উপন্যাস পড়তে পড়তে চা খাওয়া তুলির মনে অন্যরকম ভালো লাগার উদয় ঘটালো। উপন্যাসের নায়কের বর্ণনা পড়তে পড়তে তার চোখের পাতায় ভেসে উঠল আদ্র নামক মানুষটার প্রতিচ্ছবি। মানুষটা আজকাল তার দহনের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। হলুদের রাত থেকে বিয়ে অবধি কোনো কথা বলার সুযোগ হয়নি তুলির আদ্রর সাথে। বিয়ের কথাও কেউ জানে না। ঢাকা ফিরেই আমরিন, ঈর্ষিতা, পায়েল, নিবিড় সবাইকে জানানো হবে। আদ্রর সাথে কথা বলতে না পেরে তুলির চৌচির হয়ে যাওয়া মনে এক পশলা বৃষ্টি নিয়ে গত রাতে হন্তদন্ত হয়ে হাজির হয়েছিল আদ্র। তার হাতে ছিল একটা ডায়েরি। তুলি কিছু বলার আগেই ডায়েরি হাতে ধরিয়ে দিয়ে বলল, ঢাকা গিয়ে পড়বে,
তোমার মনের প্রতিক্রিয়া যেমনই হোক, আমার বেঁচে থাকার কারণ তুমি। আর আমাকে মেরে ফেলার সাহস তোমার মনে কোনো দিনও না জাগুক, এটাই আমার প্রার্থনা। তুলি পাথরের ন্যায় শুধু চেয়েছিল। সারা রাত ডায়েরি পড়ার জন্য মনটা নিষ্পিস করেছিল। যখনই হাতে নেবে আদ্রর বলা কথাটা মনকে বাধা দিত। আর আদ্রর কথার অবাধ্য হওয়ার সাহস তুলির নেই। বাহিরে চিল্লানোর আওয়াজ কানে আসতে তুলি চায়ের কাপ নিয়ে বারান্দায় ছুটে আসলো। খোলা বেলকনিতে বৃষ্টির ফাঁকে তাকে একটু একটু করে ভিজিয়ে দিচ্ছে। চায়ের বৃষ্টির টপ টপ ফোঁটা মিলেমিশে একাকার হচ্ছে। সেদিকে খেয়াল করার সময় যেন তুলির নেই। তুলির সারা চোখ জুড়ে নীলাভ চোখের অধিকারী সুদর্শন যুবক বিরাজমান। প্রকৃতির ন্যায় বৃষ্টির পানি তুলির মনটা স্বচ্ছ করে দিচ্ছে। সেই সাথে এক প্রবাহমান বাতাস তুলির অন্তর জুড়ে শীতলতা ছড়াতে ব্যস্ত। আদ্র, নিবিড়, পন্তু, আহান, সাগর ফুটবল খেলছে কাদামাটিতে। হঠাৎ করে আদ্রর নজর গিয়ে ঠেকলো বেলকনিতে। চোখে পড়ল তুলির বৃষ্টি স্নাত স্নিগ্ধ চেহারা। মেয়েটার শরীর কাটা দিয়ে উঠেছে, অথচ কোনো হেলদোল নেই তার। আদ্রর মেজাজ খিচে এলো, গলা উঁচিয়ে বলল,